যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আমিরাত সহ দেশে দেশে বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা, বিশেষ দোয়ায় মাগফিরাত কামনা, অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রীর ভূমিকার কথা স্মরণ। বেগম খালেদা জিয়ার জানাজার খবর বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহ প্রতিবেদন প্রকাশ, লাখ লাখ মানুষের উপস্থিতির তথ্য। গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল। কর্মরত ফিলিস্তিনি কর্মীদের তথ্য চেয়েছে তেল আবিব, জাতিসংঘের উদ্বেগ। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিশ্ব। দেশে দেশে জমকালো আতশবাজি, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ব্যাপক ভিড়। সংখ্যা হানাহানি বন্ধ করে নতুন শুরুর প্রত্যাশা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা সহ দেশে দেশে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা। অংশ নেন বিএনপির নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে ছিল বিশেষ দোয়া ও মোনাজাত। সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। এতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশের সঙ্গে সময়ের সামঞ্জস্য রেখে গায়বানা জানাজা হয় শারজায়। এছাড়াও আবুধাবি, দুবাই, আল আইন ও আজমান সহ আমিরাতের বিভিন্ন প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ছিল একই আয়োজন। বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে জানাজার আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। এতে নিউ ইয়র্কের কনসাল জেনারেল, বাংলাদেশ সোসাইটির সভাপতি সহ যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এদিকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফ্লোরিডা কনসুলেটে শোক বই খোলা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক দিবসের একটি অংশ হিসাবে কিন্তু একটা প্রতিটা কনসুলেট এবং দূতাবাসে শোক বই খোলা হয়েছে। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে ফ্রান্স বিএনপি। প্যারিসের স্থানীয় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপেও বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার, মালদ্বীপ বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন সবাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জেল জুলুমের শিকার হয়েও দেশ ছেড়ে চলে যান নাই। দেশের জনগণের জন্য, দেশের স্বার্থের জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। সর্বোপরি আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তাআলা যেন এই মহিষী নারীকে মাগফিরাত দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আমিন। দক্ষিণ আফ্রিকায়ও বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা ও দোয়া মাহফিল হয়েছে। অংশ নেন কেপটাউনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। কুয়েতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। এতে অংশ নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, কুয়েত বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, আল জাজিরা, দ্য ডন এবং এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে। অনন্তকালের মহাযাত্রায় বেগম খালেদা জিয়া, তার দাফনের সঙ্গে সঙ্গেই শেষ হলো এক অনন্য রাজনৈতিক অধ্যায়ের। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজায় যোগ দেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতির তথ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও বিএনপি নেত্রীর শেষ বিদায়ে লাখো মানুষের ঢলের বিষয়টি তুলে ধরেছে। এছাড়া এনডিটিভি, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচার করা হয়েছে বেগম খালেদা জিয়ার বিদায়ের মুহূর্ত। পাকিস্তানের জিও নিউজ, দ্য ডনেও উঠে এসেছে বেগম জিয়ার জানাজার খবর। বিশ্বের আরও প্রভাবশালী গণমাধ্যমের শিরোনাম হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বুধবার বন্দরনগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন শিশুসহ কয়েকজন। অভিযান চালিয়ে খার্কিভ, জাপোরিজিয়া ও দোনেৎসকে নতুন বসতি দখলে দাবি করেছে মস্কো। শতাধিক হামলা প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। এদিকে নতুন বছরে রুশ নাগরিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে চলমান যুদ্ধ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাতভর ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এতে আবাসিক এলাকায় বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়, আগুন ধরে যায় বিভিন্ন জায়গায়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় বন্দর সংলগ্ন লজিস্টিক্স ও জ্বালানি স্থাপনা। জরুরি সেবা বিভাগ জানায়, রুশ হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক আহত হয়েছেন। ইউক্রেনের অভিযোগ, এই হামলায় কৃষ্ণসাগর অঞ্চলের নৌ পরিবহনও সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। বিভিন্ন ফ্রন্টে রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্মুখ লড়াই চলছে। অভিযান চালিয়ে খার্কিভ, জাপোরিজিয়া ও দোনেৎসকে নতুন বসতি দখলের দাবি করেছে মস্কো। এদিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এক বিবৃতিতে এই তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে এবং সেগুলো ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি রাশিয়া। এদিকে নতুন বছরে রুশ নাগরিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে চলমান যুদ্ধ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিন। যুদ্ধরত সেনাদের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরেও রাশিয়ায় নতুন বছর উদযাপন হয়েছে অনেকটাই সংযত। যুদ্ধের চাপ, নিষেধাজ্ঞা আর উচ্চ সুদের হারের মধ্যে সাধারণ মানুষ কমিয়েছেন উৎসবের খরচ। সরকারি হিসেবে মূল্যস্ফীতি কমলেও বাস্তব জীবনে ব্যয়ের চাপ এখনো বড় উদ্বেগ হিসেবেই রয়ে গেছে। প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে 2026 সালে নতুন বছরে অনেক রুশ পরিবার খরচ কমিয়ে এনেছে। সরকারি তথ্য মতে চলতি বছরে মূল্যস্ফীতি 6% নিচে নামতে পারে, যেখানে আগের বছর ছিল 9.5%। তবে এর বিনিময়ে অর্থনীতির গতি ধীর হয়েছে এবং দীর্ঘ সময় ধরে সুদের হার রাখা হয়েছে 2 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল এবং 2022 সালে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে রয়েছে রাশিয়ার অর্থনীতি। এর সরাসরি প্রভাব পড়েছে ভোক্তা ব্যয়ে। মস্কোর বাসিন্দারা বলছেন, আয় সীমিত হওয়ায় এখন সস্তা পণ্য কিনতে হচ্ছে, নয়তো সহজ খাবার রান্না করে উৎসব সামলাতে হচ্ছে। গত 1 বছরে নিত্যপণ্যের দাম প্রায় 1/3 বেড়েছে বলে আমার মনে হয়। কখনো কখনো পণ্যের মেয়াদ প্রায় শেষ হয়ে এলে অনেক কম দামে পাওয়া যায়, তখন সেটাই কিনি। দাম বেড়ে যাওয়ায় এখন সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে, তাই কোথাও কোথাও ছোটখাটো কাজ করে অতিরিক্ত আয়ের চেষ্টা করি। নববর্ষে রাশিয়ার জনপ্রিয় ঐতিহ্যবাহী সালাদ তৈরির খরচ নিয়ন্ত্রণে রাখতে সরকার আলু ও ডিমের মতো নিত্য পণ্যের দামেও হস্তক্ষেপ করেছে। এবছর আলুর দাম কমেছে 22% এবং ডিমের দাম কমেছে 20%। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির হিসাব অনুযায়ী জনপ্রিয় সালাদটির মোট খরচ এবছর গড়ে 5% বাড়বে, যা গত বছর ছিল 8.5%। তবে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। 2026 সালের শুরুতে সম্ভাব্য কর বৃদ্ধির পরিকল্পনাও মানুষের দুশ্চিন্তা বাড়াচ্ছে। জরিপে দেখা গেছে 34% রুশ নাগরিকের কাছে 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দাম ও কর বৃদ্ধি, যা আন্তর্জাতিক কূটনীতি বা নিরাপত্তা ইস্যুকেও ছাপিয়ে গেছে। শিউলি রোজা, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা দেয়া 37টি আন্তর্জাতিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইসরায়েল। সংস্থাগুলোকে
কর্মরত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য চেয়েছে তেল আবিব। শর্ত না মানলে 2026 সাল থেকে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। ইসরায়েলি এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি আঘাত হানা ঝড়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি যুদ্ধবিধ্বস্ত গাজা। অনেক স্থাপনা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে গেছে। যুদ্ধের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা অবকাঠামো বৃষ্টির চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ছে। এতে হতাহতের পাশাপাশি আশ্রয় সংকট আরও গভীর হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। 90% বেশি তাঁবু হয় ঝড়ে উড়ে গেছে, নয়তো পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার রাত কাটাচ্ছে তীব্র ঠান্ডায়। বৃষ্টি হলেই তাঁবুর ভেতরে পানি ঢুকে পড়ছে। শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এই সংকটের মধ্যে গাজায় মানবিক সহায়তা সংস্থাগুলোর কাজ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডক্টর উইদাউট বর্ডার্স, MSF সহ অন্তত 37টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম স্থগিতের পরিকল্পনা করেছে ইসরায়েল। সংস্থাগুলোতে কর্মরত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। শর্ত না মানলে 2026 সাল থেকে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছে তেল আবিব। সহায়তা সংস্থাগুলোর আশঙ্কা, নিষেধাজ্ঞা দেয়া হলে উপত্যকার হাজার হাজার মানুষ জীবন রক্ষাকারী চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, সহায়তা বন্ধ হলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তাদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং ভবিষ্যতে বিশ্বজুড়ে ত্রাণ কাজের জন্য বিপজ্জনক নজির তৈরি করবে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি ধীর হয়ে পড়েছে। দ্বিতীয় ধাপের আলোচনায় প্রশাসনিক কাঠামো, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার সব বিষয়েই জটিলতা রয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে, যা মানবিক সহায়তা প্রবেশের পথ আরও সংকুচিত করছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে শুধু সোমালিয়ার সঙ্গেই নয়, আফ্রিকার হর্ন অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণে বড় ধাক্কা দিয়েছে ইসরায়েল। 3 দশকের বেশি সময় ধরে স্বীকৃতিহীন থাকা একটি বিচ্ছিন্ন অঞ্চলকে হঠাৎ স্বীকৃতি দেয়ায় প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক আইন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং গাজায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়েও। একদিকে সার্বভৌমত্বের লড়াই, অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরের নিয়ন্ত্রণ। সব মিলিয়ে তেল আবিবের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী বিতর্কের জন্ম দিয়েছে। গত 26 ডিসেম্বর ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 1991 সালে সোমালিয়ার সামরিক শাসক সিয়াদ বারি উৎখাতের পর অঞ্চলটি একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলেও এতদিন জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি। প্রায় 60 লাখ মানুষের এই অঞ্চলে নিজস্ব সরকার, নির্বাচন ব্যবস্থা, পুলিশ বাহিনী ও মুদ্রা থাকলেও আন্তর্জাতিক স্বীকৃতির অভাব ছিল বড় বাস্তবতা। ইসরায়েলের সিদ্ধান্তকে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট ঐতিহাসিক মুহূর্ত বললেও একে সরাসরি সার্বভৌমত্বে আঘাত হিসেবে প্রত্যাখ্যান করেছে মোগাদিসু। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, গত 34 বছর ধরে শান্তিপূর্ণ উপায়ে দেশ পুনরায় একত্রীকরণের চেষ্টা চালাচ্ছে সোমালিয়া। সেই প্রক্রিয়ার মাঝেই ইসরায়েলের এই অপ্রত্যাশিত ও অস্বাভাবিক স্বীকৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ঘোষণা শুধু বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছে না, বরং সোমালিয়ার রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে বলে মনে করেন তিনি। ইসরায়েলের ঘোষণার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তুরস্ক, সৌদি আরব, মিশর, চীন, আফ্রিকান ইউনিয়ন, ইরান, কাতার সহ বহু দেশ ও সংস্থা সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে অধিকাংশ সদস্য দেশ সিদ্ধান্তটির নিন্দা জানায়। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে এবং এটিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সঙ্গে তুলনা করে। সোমালি গোয়েন্দা তথ্যের বরাতে প্রেসিডেন্ট মোহাম্মদ দাবি করেন, স্বীকৃতির বিনিময়ে সোমালিল্যান্ড ইসরায়েলের 3টি শর্ত মেনে নিয়েছে: গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়া। তার অভিযোগ, সোমালিল্যান্ডে আগে থেকেই সীমিত ইসরায়েলি উপস্থিতি ছিল। নতুন স্বীকৃতি সেই গোপন সম্পর্ককেই প্রকাশ্যে এনেছে, যদিও ইসরায়েল ও সোমালিল্যান্ড এই অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে ইসরায়েলের মূল আগ্রহ কৌশলগত জলপথ, লোহিত সাগর, পারস্য উপসাগর ও এডেন উপসাগরে প্রভাব বিস্তার করা। ইয়েমেনের ইরানপন্থী হাউথিদের মোকাবিলায় সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সুবিধা পেতেই সোমালিল্যান্ডকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে তেল আবিব। একই সঙ্গে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সম্ভাব্য বাস্তুচ্যুতির পরিকল্পনার সঙ্গে এই স্বীকৃতির যোগসূত্র দেখছে সোমালিয়া ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ইরানি মুদ্রার রেকর্ড দরপতনের জেরে কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। কেন্দ্রীয় ব্যাংক প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের আশ্বাস সরকারের। বর্ণিল আলোকসজ্জা আর আতশবাজির মধ্য দিয়ে দেশে দেশে বরণ করা হলো নতুন বছরকে। বিশ্বের প্রথম দেশ হিসেবে 2026কে স্বাগত জানায় নিউজিল্যান্ডবাসী। ওকল্যান্ডে চোখ ধাঁধানো আতশবাজিতে আনন্দে মাতেন বহু মানুষ। মনোমুগ্ধকর আতশবাজির আলোয় নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়াও। এছাড়া নতুন বছর বরণে আমিরাত, হংকং, তাইওয়ানেও হয়েছে আলোর উৎসব। বিগ বেনের কাঁটা 12 ঘরে পৌঁছাতেই উল্লাসে ফেটে পড়ে লন্ডনবাসী। চারদিকে দেখা যায় আলোর খেলা। একের পর এক আতশবাজিতে আকাশ আলোড়িত করেই নতুন বছরকে স্বাগত জানায় ব্রিটেন। টেমস নদীর তীরে ভিড় করে আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় হাজার হাজার মানুষ। এ যেন আলোর ঝর্ণা, সোনালী রঙের স্রোত থেকে চোখ সরানো দেয়। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই দুবাইয়ের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফা আতশবাজি আর আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। ছিল ড্রোন শো। আনন্দ উচ্ছ্বাসে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেন সাধারণ মানুষ। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে কাতারেও ছিল জমকালো আয়োজন। চোখ ধাঁধানো আতশবাজি, আলোকসজ্জা আর ড্রোন শোতে মন্ত্রমুগ্ধ হয়ে যান হাজার হাজার মানুষ। নতুন বছরকে জমকালোভাবে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়াবাসী। প্রতি বছরের মতো এ বছরও দেশটির সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউস ঘিরে ছিল এই আয়োজন। যদিও উৎসব শুরুর আগে সম্প্রতি দেশটির বন্দাই সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। তাইওয়ানেও আতশবাজি আর আলোক প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। প্রথম প্রহরে তাইওয়ানের রাজধানীর আইকনিক তাইপে 101 টাওয়ারকে সজ্জিত করা হয় বর্ণিল আলোয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে নতুন বছরকে বরণ করলেন হংকংবাসীও। চোখ ধাঁধানো আলোর প্রদর্শনী ও লাইট শোর মধ্য দিয়ে উৎসবে মাতেন সবাই। তবে গেল নভেম্বরে হংকংয়ের তাইপো নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত হওয়ায় এবার উৎসব উদযাপনেই ছিল না আতশবাজির আয়োজন। থাইল্যান্ডেও আতশবাজি আর জমকালো আলোর প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ব্যাংককের আকাশ আলোকিত হয় রঙিন আলোর ঝলকানিতে। সবার আগে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। স্থানীয় সময় রাত 12টা বাজতেই আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে অকল্যান্ড শহরের আকাশ। নতুন বছরকে স্বাগত জানাতেই বিখ্যাত স্কাই টাওয়ারের আশপাশে জড়ো হন কয়েক হাজার মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউরোপের সবচেয়ে জমকালো বর্ষবরণ উৎসব হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজতেই ড্রোন শো আর আতশবাজির আলো ছড়িয়ে পড়ে গোটা শহরে। বর্ষবরণের এ উৎসবে অংশ নেন লাখো মানুষ। তারেকুল হাসান আশিকের রিপোর্ট। ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই জমকালো আতশবাজিতে ছেয়ে যায় পর্তুগালের রাজধানী লিসবনের আকাশ। আগে থেকেই টাগুস নদীর মাঝখানে অবস্থান নেয়া জাহাজ থেকে ছোড়া আতশবাজির চোখ ধাঁধানো আলোর সাথে উল্লাসে ফেটে পড়ে লাখো মানুষ। প্রিয়জনকে সাথে নিয়ে মনোমুগ্ধকর এমন আয়োজনের মাধ্যমে খ্রিস্টীয় নববর্ষকে বরণ করে নেয় লিসবনবাসী। বেশ খানিকটা সময় জুড়ে চলে আতশবাজির এই আয়োজন। এর আগে ড্রোন শোতে তুলে ধরা হয় পর্তুগালের ঐতিহ্যের নানা অনুষঙ্গ। পাশাপাশি সন্ধ্যা থেকেই চলে সঙ্গীত আয়োজন। গানের তালে তালে নেচে গেয়ে বর্ষবরণের উল্লাসে মাতেন সব বয়সীরা। যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। চমৎকার আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। চমৎকার আয়োজন ছিল, তো আমরা অনেক বেশি উপভোগ করছি। তো আশা করছি নতুন বছর আমাদের জন্য এটা ভালো কিছু বয়ে আনবে। ইউরোপের কোথাও এত বড় আয়োজন হয় না, এই প্রথম পর্তুগালে দেখলাম এত বড় আয়োজন।
তো খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। প্রতি বছরই এখানে অনেক জমকালো অনুষ্ঠান হয়ে থাকে, এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তো এখানে বিভিন্ন দেশের মানুষের সাথে বাংলাদেশিরা অংশগ্রহণ করে থাকে, তো আমিও অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। নতুন বছর বরণের আয়োজনকে নির্বিঘ্ন করতেছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লিসবন ছাড়াও বন্দরনগরী পোর্তো ও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মস্থান মাদেইরা দ্বীপেও ইউরোপের অন্যতম চমৎকার বর্ষবরণ উৎসব উপভোগ করেন লাখো মানুষ। চমৎকার আবহাওয়ায় নতুন বছরকে বরণ করে নিতে গোটা বিশ্বেই বিশেষ খ্যাতি রয়েছে লিসবনের এই আয়োজনের। শুধু পর্তুগিজরা নয়, বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা এখানে আসেন নতুন বছরের এই আয়োজন উপভোগ করতে। তবে সবকিছু ছাপিয়ে নতুন বছরে সবার একটাই প্রত্যাশা, সব রকমের অস্থিরতা ও সংকট কাটিয়ে নতুন বছর হবে স্বস্তির। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও বর্ষবরণে ব্যাপক আয়োজন করা হয়। 2026 সালকে স্বাগত জানাতে জার্মানির রাজধানী বার্লিন সহ দেশটির ছোট বড় শহরে জড়ো হন অসংখ্য মানুষ। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়। জার্মানি থেকে বর্ষবরণের খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 2026 সালকে স্বাগত জানিয়েছে জার্মানির সাধারণ মানুষ। সন্ধ্যা নামার পর থেকেই নতুন বছর উদযাপনে রাজধানী বার্লিনে ভিড় করতে থাকেন হাজারো মানুষ। আলেকজান্ডার প্লাটস, উনটার ডেন লিন্ডেন, বার্লিনার ডোম এবং ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট এলাকায় জমে ওঠে উৎসবের আমেজ। রাত 12টা বাজতেই বার্লিন সহ দেশটির 16টি প্রদেশের বিভিন্ন শহরে দেখা যায় আতশবাজির ঝলকানি। চারপাশে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবার জীবনে মঙ্গল কামনা করেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 2026 সাল হোক সবার জন্য আনন্দময়, নিরাপদ এবং সুস্বাস্থ্যের। জার্মানির বার্লিন শহর থেকে সবাইকে শুভেচ্ছা বাংলাদেশে। নতুন বছরের শুরুতে বন্ধু, স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সবাই। কেউ নাচে, কেউ গানে অংশ নেয়। একসঙ্গে উদযাপন করতে পেরে খুশি সব বয়সী মানুষ। Hello to everybody, Happy New Year! I wish the best for everyone. এদিকে বর্ষবরণ ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। শুধু বার্লিনেই মোতায়েন করা হয় 4300 পুলিশ সদস্য। তবে কিছু এলাকায় ট্রেন স্টেশন সহ কয়েকটি বাড়িতে আগুন লাগে। অনুমোদনহীন আতশবাজি পোড়ানো সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয় 1000-এরও বেশি ব্যক্তিকে। নতুন বছরে পৃথিবীতে আর কোনো অঘটন না ঘটুক, চলমান সকল যুদ্ধের অবসান হোক এবং পৃথিবীর সকল মানুষের মনে শান্তি ফিরে আসুক। জার্মানির বার্লিন থেকে সবাইকে নতুন বছর 2026 সালের শুভেচ্ছা জানিয়ে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বর্ষবরণের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। সবচেয়ে পূর্বের দেশ যেখানে নিউজিল্যান্ডকে দিয়ে নতুন বছরের উৎসব শুরু হয়েছিল, এখন ভৌগোলিক অবস্থানগতভাবে সবচেয়ে যে পশ্চিমের দেশ যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে অঙ্গরাজ্য, অন্যতম বড় অঙ্গরাজ্য নিউ ইয়র্ক এবং টাইমস স্কোয়ারের সামনে আমি এই মুহূর্তে অবস্থান করছি। সবাইকে যুক্তরাষ্ট্র থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন টাইমস স্কোয়ারের বল ড্রপ একটি ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। 1907 সাল থেকে এই প্রথা অনুযায়ী এই বল ড্রপ অনুষ্ঠানটি হয়ে থাকে এবং আর কিছুক্ষণ পরে, আর 1 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরেই এই বল ড্রপটি এখানে হবে। সেই জন্যই এখন সমস্ত প্রস্তুতি এই টাইমস স্কয়ার ঘিরে এই মুহূর্তে 10 লাখেরও বেশি মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। তো সবার মধ্যে একটি আনন্দ, উচ্ছ্বাস। এই যে নতুন বছরের যে প্রাক্কাল, ঠিক আর 1-1.5 ঘন্টা পরে নতুন বছরটি শুরু
শুরু হবে সেই বছরটি কিন্তু নানান কারণেই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এই যে নতুন বছর 2026 সাল, সেই 2026 সাল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পদার্পণের বছর। এই যে 26 সালের যে দিনটি আগামীকাল শুরু হবে, সেই প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাসে কোনো নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তিনি কিন্তু আর কিছুক্ষণ পরেই শপথ নিতে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে এই যে নতুন বছর সেটি উৎসবমুখর একটি বছর, এবং এই বছরে প্রচুর মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছেন। সবাই সবার মতো করে আনন্দ উদযাপন করছেন। এই টাইম স্কোয়ার ঘিরে চতুর্দিকে কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশের গাড়ি রাস্তা আটকে দেয়া হয়েছে। এর মধ্যেই টাইম স্কোয়ারের ভিতরে এসে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ, এবং এখানে আমি বেশ কিছু বাংলাদেশিদেরকেও দেখছি যে তারা এই টাইম স্কোয়ারে এসে উপস্থিত হয়েছেন। তবে যেহেতু বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর, তার মহাপ্রয়াণের পর মহাপ্রস্থান ঘটেছে এবং বাংলাদেশে রাষ্ট্রীয় 3 দিনের শোক রয়েছে, সেই জন্য বাংলাদেশে এই নতুন বছরে কিন্তু এখানকার বাংলাদেশিরা, এই নিউ ইয়র্কে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন। এই টাইম স্কোয়ারে তো সবাই হয়তো আসতে পারেন না, তারা কিন্তু বাঙালি যে পাড়া সেইখানে কিন্তু নানান ধরনের বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করে থাকেন প্রতি বছরই, কিন্তু রাষ্ট্রীয় এই শোকের কারণে বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির বর্ষবরণের উৎসব কিন্তু তারা বাতিল করেছেন। অনেকেই এই উৎসবটি রাষ্ট্রীয় শোকের কারণে করছেন না, কিন্তু তারপরেও নতুন বছরের যে আনন্দ, নতুন বছরের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস, নতুন বছরের আশার আলো, সম্ভাবনা সব কিছু নিয়েই নতুন বছর আসে। এবং এই নতুন বছরে যে বাংলাদেশের নির্বাচনটি হবে, সেই যে ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশের যে নির্বাচন, যে গণতন্ত্রের পথে উত্তরণের যে যাত্রা শুরু হবে নতুন বছরে, সবাই কিন্তু বিশেষ করে এই প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই দিনটির জন্য, গণতন্ত্রের উত্তরণের এই বছরটি দেখার জন্য কিন্তু মুখিয়ে রয়েছেন। আপনি জানেন যে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি তীব্র শীত থাকে, আজকেও কিন্তু প্রচন্ড শীত। এখন এই মুহূর্তে কিন্তু কিছুটা তুষারপাতও শুরু হয়েছে, কিন্তু সবকিছু মিলিয়ে এই যে বৈরী আবহাওয়া, এই যে ঠান্ডা, এই যে শীত, এসব উপেক্ষা করেও কিন্তু নিউ ইয়র্কের বিভিন্ন কমিউনিটির মানুষ তারা কিন্তু এই টাইম স্কোয়ারে সমবেত হয়েছেন। আপনি জানেন যে বিভিন্ন ভাষাভাষী, অভিবাসী সমাজ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে এত বেশি মানুষ, এত বেশি সংখ্যক জাতিগোষ্ঠী আর পৃথিবীর কোনো শহরে বসবাস করে না। নিউ ইয়র্কে একসঙ্গে 800টিরও বেশি জাতিগোষ্ঠী এখানে বসবাস করে। তারা কিন্তু তাদের নিজেদের মতো করে এই নতুন বছরটি উদযাপন করছে, উদযাপনের প্রস্তুতি নিয়েছে। আর কিছুক্ষণ পরেই যে বল ড্রপ সেটি হবে 250 বছরে পদার্পণের যে বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার, সেই জন্য নতুনভাবে এই বল ড্রপের যে বলটি সেটি সাজানো হয়েছে। সেইখানে যে রং বেরঙের যে কাগজ, বেলুন, আতশবাজি, সেটি কিন্তু 250 বছরের স্বাধীনতার যে উৎসব উদযাপন সেটিকে কেন্দ্র করে কিন্তু এবারে নতুন বছরটি কিন্তু উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আয়োজকরা সেটি নিয়েছেন। সব কিছু মিলিয়ে এখন উৎসব মুখর পরিবেশের মধ্যেই টাইম স্কোয়ার এখন রয়েছে, যেখানে 10 লাখেরও বেশি মানুষ এসে যোগ দিয়েছেন। আর কিছুক্ষণ পর বল ড্রপ সেটি দেখার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কোয়ার, নিউ ইয়র্ক। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে। ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন ঘিরে চলমান বিক্ষোভ তেহরান সহ একাধিক শহরে ছড়িয়ে পড়েছে। সরকার বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপের আশ্বাস দিয়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অনিশ্চয়তাই দেশটির অর্থনৈতিক পতনের মূল কারণ।
একের পর এক নিষেধাজ্ঞা ও সংঘাতের চাপে নুয়ে পড়ছে ইরানের অর্থনীতি। জীবনযাত্রার মান কমে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে মূল্যস্ফীতি। দেশটির মুদ্রা রিয়ালের দর নেমে গেছে ডলারের বিপরীতে প্রায় 13,90,000-এ, যা দেশটির ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন মান। এর প্রভাব সরাসরি পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে রোববার থেকে রাজধানীতে বিক্ষোভ চলছে। তেহরান ছাড়াও কারাজ, ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন। কোথাও কোথাও পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দাবি শোনার নির্দেশ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংলাপে বসার আহ্বান জানান সরকারি মুখপাত্র। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের পদত্যাগ গ্রহণ করা হয়। জনগণের দাবি যতই কঠোর হোক, আমরা তাদের কথা শুনব। আমাদের বিশ্বাস নাগরিকরা যথেষ্ট ধৈর্যশীল। তাদের উপর চাপ বাড়ছে বলেই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। সরকার হিসেবে আমাদের দায়িত্ব জনগণের দাবি শুনে সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা। বিশ্লেষকরা বলছেন, মুদ্রার দরপতনের পেছনে সবচেয়ে বড় কারণ যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। তেল রপ্তানি সীমিত হয়ে যাওয়ায় বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ। শক্তিশালী মুদ্রা প্রবাহ কমে যাওয়ায় অর্থনীতি শ্বাসরুদ্ধ অবস্থায়। অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাও সংকট বাড়িয়েছে। বাজেট ঘাটতি মেটাতে বাড়ানো হয়েছে সরকারি ব্যয়। ঘাটতি পূরণে ছাপানো হয়েছে অতিরিক্ত টাকা। ফলে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 40% উপরে। এই চাপ সরাসরি পড়েছে মানুষের জীবনে। খাদ্যপণ্যের দাম বেড়েছে দ্রুত গতিতে। স্বাস্থ্য ও নিত্যপণ্যের খরচ নাগালের বাইরে যাচ্ছে। রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতি আরও জটিল করছে। পরমাণু আলোচনা অচল। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ বাজারে আতঙ্ক ছড়িয়েছে। নতুন সংঘাতের আশঙ্কায় বিনিয়োগও থমকে গেছে। মানুষ রিয়াল ছেড়ে ডলার ও সোনার দিকে ঝুঁকছে। ব্যাংক খাত দুর্বল হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। নীতি নির্ধারকদের উপর দ্রুত আস্থা কমছে বাসিন্দাদের। এই অনাস্থায় রিয়ালের পতনকে আরও ত্বরান্বিত করছে। বিশ্লেষকদের দাবি, অর্থনৈতিক দুষ্টচক্রে আটকে পড়েছে ইরান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ঘন কুয়াশার ভয়াবহ বায়ু দূষণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অচলাবস্থা। দৃষ্টিসীমা কমায় বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট ও ট্রেন। চরম ভোগান্তিতে হাজারো যাত্রী। আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 3টি নৌযান ধ্বংস হওয়ার পাশাপাশি অন্তত 3 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদার অব্যাহত রেখেছে ওয়াশিংটন। মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএস সাউদার্ন কমান্ড জানায়, নৌযানগুলো একসঙ্গে বহর আকারে চলছিল। প্রথম নৌযানে হামলায় কয়েকজন হতাহত হন। বাকি 2 নৌযানের আরোহীরা পানিতে লাফ দিয়ে পালিয়ে যান। এরপর ওই 2টি নৌযান ডুবে যায়। ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে তথ্য জানায়। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়। এর মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্যের সময় মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে নিয়ে ভুয়া খবর প্রচার করছে। তার ভাষায়, ওয়াশিংটন কারাকাসের ওপর ভেটো চাপাতে চায়। তাই মার্কিন নাগরিকদের সামনে ভেনেজুয়েলাকে একটি মাদক পাচারকারী ও সন্ত্রাসী দেশ হিসেবে উপস্থাপন করছে হোয়াইট হাউস। তিনি উপস্থিত ব্যক্তিদের এই অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই দিন মাদক পাচার রোধে ভেনেজুয়েলার সামরিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তিনি জানান, সোমবার ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করা 8টি অজ্ঞাত উড়োজাহাজ ভূপাতিত করা হয়। পাদ্রিনোর মতে, এসব পদক্ষেপ প্রমাণ করে যে ভেনেজুয়েলার সরকার আন্তর্জাতিক অপরাধী চক্রের সঙ্গে জড়িত নয়। এদিকে মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস সাউদার্ন কমান্ড জানায়, অঞ্চলটিতে প্রায় 15,000 সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে প্রায় 10,000 নৌ ও মেরিন সদস্য যুদ্ধজাহাজে অবস্থান করছে। পুয়ের্তো রিকোয় ফাইটার জেট, ড্রোন ও স্থলযান মোতায়েন অব্যাহত রয়েছে। পরিত্যক্ত লা সেইবা নৌঘাটিতে মোতায়েন করা হয়েছে F-35B মেরিন জেট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ঘন কুয়াশা আর ভয়াবহ বায়ু দূষণে অচলাবস্থা ভারতের রাজধানী নয়াদিল্লিতে। দৃষ্টিসীমা কমে আসায় বাতিল ও বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট ও ট্রেন। আগাম কোনো সতর্কতা না পেয়ে বিমানবন্দর ও রেল স্টেশনে ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী।
তীব্র শীতে ঘন কুয়াশায় দিল্লির রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে ভয়াবহ বায়ু দূষণে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী দিল্লির একাধিক এলাকায় বায়ুমান 448 ছাড়িয়েছে, যা মারাত্মক পর্যায়ের। দূষণের সঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় দৃশ্যমানতা নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়, যার প্রভাব পড়েছে বিমান ও রেল চলাচলে। বুধবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় চরম বিশৃঙ্খলা। কুয়াশা ও দূষণের কারণে 78টি আগত ও 70টি প্রস্থানকারী ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের অভিযোগ, সম্ভাব্য বিলম্ব বা বাতিলের বিষয়ে আগাম কোনো তথ্য না দিয়েই শেষ মুহূর্তে সময়সূচি বদলে দেওয়া হয়েছে। আমাদের ফ্লাইট বিলম্বিত হচ্ছে, আমি খুব অসুস্থ বোধ করছি। রেল যোগাযোগেও একই চিত্র। নিউ দিল্লি রেল স্টেশনে অপেক্ষমান যাত্রীরা জানান, সময়মতো ছাড়ার কথা থাকলেও 3-4 ঘন্টা দেরি হচ্ছে। যাত্রীরা সময়মতো স্টেশনে পৌঁছালেও কুয়াশার কারণে বিলম্বের বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। ফলে ঠান্ডা ও দূষিত বাতাসে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের আগে থেকে জানানো হয়নি, আগে জানলে দেরি করে আসতাম। ভারতীয় রেলওয়ে শীত মৌসুমে বিশেষ পরিকল্পনা চালুর কথা বললেও বাস্তবে উৎসবকালীন ভিড় ও আবহাওয়ার চাপে সেই পরিকল্পনা কার্যকর রাখা কঠিন হয়ে পড়ছে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রাইসা জান্নাত, সময় সংবাদ। পেরুর মাচু পিচুর কাছে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 40 জন। আহতদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন। মঙ্গলবার ট্রেন দুটি মুখোমুখি সংঘর্ষে জড়ায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনায় ট্রেন চালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে প্রায় 20 জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে যাত্রীদের ট্রেন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। উদ্ধারকর্মীরা আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নেন। পুলিশ জানায়, ইনকা রেল এসএ ও পেরু রেল এসএ পরিচালিত দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এই ট্রেনগুলো মূলত পর্যটকদের মাচু পিচুতে আনা নেয়ার কাজে ব্যবহৃত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তারা। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরে নিউ ইয়র্কের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই স্থানকে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নতুন যুগের সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন। একই দিন দুপুরে সিটি হলের সামনে আবারও শপথ নেবেন মামদানি। সেখানে তাকে শপথ পাঠ করাবেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। শপথ শেষে নিউ ইয়র্কের সাধারণ মানুষের জন্য ব্রডওয়েতে একটি বড় উৎসবের আয়োজন করা হয়েছে। শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি। দাবি করেন, গার্ড মোতায়েন থাকার কারণেই ওই শহরগুলোতে অপরাধ কমেছে। তবে অপরাধ আবার বাড়লে বিভিন্ন আরও শক্ত রূপে ফেডারেল বাহিনী ফেরত পাঠানো হবে বলেও সতর্ক করেন তিনি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শিকাগোতে অভিবাসন অভিযান সুরক্ষায় ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুরোধ নাকচ করে। এরপরেই এই ঘোষণা দেন ট্রাম্প। কলকাতার রাস্তায় আজও শোনা যায় সেই পরিচিত টিং টিং ঘণ্টার শব্দ। কিন্তু সেই শব্দ আর কতদিন? কারণ এশিয়ার প্রাচীনতম ভারতের একমাত্র ট্রাম ব্যবস্থা আজ অস্তিত্বের সংকটে। যানজটের যুক্তি দেখিয়ে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। আর সেই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নামছেন সাধারণ মানুষ, ট্রাম প্রেমী ও ঐতিহ্য সংরক্ষণকারীরা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কলকাতার ইতিহাস সঙ্গে জড়িয়ে রয়েছে ট্রাম। ঔপনিবেশিক অতীতের সাক্ষী হয়ে আজও শহরের ব্যস্ত রাস্তায় নিজস্ব এক ছন্দে ধীর গতিতে চলে এই ট্রাম। 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম দিয়ে যাত্রা শুরু হয়। 1902 সালে বিদ্যুতায়িত হয় কলকাতার ট্রাম। এক সময় 52টি রুটে চলত এই পরিষেবা। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমেছে রুট, কমেছে ট্রামের সংখ্যাও। 1970-এর দশকে যেখানে চলত শত শত রুটে, 2015 সালে তা নেমে আসে 25টি রুটে। আর বর্তমানে চালু রয়েছে মাত্র 2টি রুট।
2024 সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যানজটের যুক্তি দেখিয়ে ট্রাম ব্যবস্থা বন্ধ করার পরিকল্পনার কথা ঘোষণা করেন। শুধু একটি ছোট্ট হেরিটেজ রুট রাখার প্রস্তাব দেয় রাজ্য সরকার। এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় বিতর্ক, ক্ষোভ আর আইনি লড়াই। কোনো একদিন যদি সত্যি শহর থেকে ট্রাম হারিয়ে যায় তাহলে আমি অনেক কষ্ট পাবো, কারণ আমি নিজেকেও যতটা ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসি আমার ট্রামকে। যদি এ যান একদিন হারিয়ে যায় মনে হবে যেন আমার শরীরেরই একটি অংশ আমাকে ছেড়ে চলে গেছে। বাসের চেয়ে সস্তা ভাড়া, মাত্র 7 টাকা ভাড়ায় ট্রামে যাতায়াত করা যায় এখনো। যদিও গতি কম থাকায় অনেকেই ট্রাম এড়িয়ে চলেন। তবুও এই ট্রাম শুধু পরিবহন নয়, শহরের মানুষের কাছে এটা কলকাতার আত্মপরিচয়ও। 2016 সাল থেকে ট্রাম রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ট্রাম শুধু ঐতিহ্য নয়, বরং এটি পরিবেশ বান্ধব, শক্তি সাশ্রয়ী এবং ইলেকট্রনিক বাসের থেকেও সস্তা পরিবহন ব্যবস্থা। বিশ্বের 450টির বেশি শহর যেখানে নতুন করে ট্রাম ফিরিয়ে আনছে, সেখানে কলকাতা উল্টো পথে হাঁটছে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। 2016 সাল থেকে আমাদের প্রিয় ট্রামগুলোর সঙ্গে যা ঘটছে তা ভীষণই দুঃখজনক ও লজ্জাজনক। বিশ্বজুড়ে যখন 450টিরও বেশি শহর নতুন করে ট্রাম চালু করছে, ট্রাম ব্যবস্থাকে ফিরিয়ে আনছে ও আধুনিক করছে, তখন কলকাতায় আমরা উল্টো পথে হাঁটছি। ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে চলছে মামলাও। পরিষেবাটি কিভাবে রক্ষা করা যায় তা খতিয়ে দেখতে আদালত একটি পরামর্শদাতা কমিটিও গঠন করেছে। আদালতের নির্দেশে আপাতত ট্রাম চলছে। প্রশ্ন তবুও একটাই, আর কতদিন সিটি অফ জয়ের রাস্তায় ট্রামের চাকা গড়াতে দেখবে কলকাতাবাসী? সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আমিরাত সহ দেশে দেশে বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা, বিশেষ দোয়ায় মাগফিরাত কামনা, অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রীর ভূমিকার কথা স্মরণ। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিশ্ব। দেশে দেশে জমকালো আতশবাজি, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ব্যাপক ভিড়। সংঘাত হানাহানি বন্ধ করে নতুন শুরুর প্রত্যাশা। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অজিতা শেসিন। ধন্যবাদ আলিশা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।